কিন্তু এই শনি মুখ্যমন্ত্রী, এই অভিষেকের মা, অভিষেকের পিসি, এই ডাইনি মুখ্যমন্ত্রী, এই ঢেমন মুখ্যমন্ত্রী, এই চাকরি চোর মুখ্যমন্ত্রী, এই তামান্না হত্যাকারী মুখ্যমন্ত্রী, আনিস খান হত্যাকারী মুখ্যমন্ত্রী, বকটুই হত্যাকারী মুখ্যমন্ত্রী এবং অভয়াকাণ্ড হত্যাকারীর মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী জবে থেকে এসছে বাংলায় ধর্মের রাজনীতি শুরু করে দিয়েছে। কোন না হারামজাদা বলেছিল যে তুমি ইমামদেরকে টাকা দাও, মুয়াজ্জিনকে টাকা দাও? কোন মুসলমান বলেছিল? মমতা ক্ষমতায় আসার আগে কি মসজিদগুলো চলতো না? ইমামরা নামাজ পড়তো না? অতএব উনি প্রথম ঘোষণা করে দিলেন। কলকাতা হাইকোর্টে মামলা হলো, তখন বললেন না আমি এটা নিজে সরকার থেকে দিচ্ছি না, এটা ওয়াকফ থেকে দিচ্ছি। পাল্টি খেয়ে গেল। আবার তারপরে উনি ইমাম ভাতা দিয়ে শুরু করলেন, শেষ না ব্রাহ্মণ ভাতা দিয়ে, অর্থাৎ ব্রাহ্মণ যারা পুজো করবে তাদেরকে দিয়ে। আবার এটাও থেমে থাকলো না, তারপরে উনি হঠাৎ করে পুজো কমিটি তাদেরকে 80 থেকে শুরু করলো। এবছরেই 80 দিই না, 85 দিই না, 90 না, 95 না, 1,10,000। মনে হচ্ছে ওর বাপ্পের টাকা ক্যাশ ক্যাশ করে গুনে দিবে, মনে হচ্ছে ওর খালু আপ্পার টাকা ক্যাশ ক্যাশ করে দিয়ে নেবে। মমতা ব্যানার্জির টাকা কি নবান্নের ছাপায় নাকি? নাকি ওর বাপ রেখে গেছিল? হ্যাঁ, নাকি অভিষেকের বাপ রেখে গেছিল যে খ্যাস খ্যাস করে? এ টাকাও মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপায় না, এ টাকাও মমতা ব্যানার্জি নবান্নে ছাপায় না। জনগণের টাকা, মুসলমানের টাকা, হিন্দুর টাকা পুজো কমিটিতে। কোন পুজো কমিটি চেয়েছিল? মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে মা দুর্গা কি পুজো হতো না? নাকি ক্ষমতায় আসার পরে মা দুর্গাকে দেখে আমি মা দুর্গা, আমি বাপের বাড়ি এসছি, আমি আমার ছেলেপিলে নিয়ে এসছি, তুই টাকা দে, নাহলে পুজো হবে না। দেখ কার্তিক গণেশ সব এসছে, তুই টাকা দে। মমতাকে কেঁদে কেঁদে বলেছিল নাকি মা দুর্গা যে টাকা দিতে? তাহলে তুমি টাকা দিলে, আবার তাতেও ক্ষান্ত হলো না। আবার উনি কি বললেন আমি কলকাতায় কার্নিভাল করব। রাস্তা আটকে কার্নিভাল করতে শুরু করে দিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে। সুতরাং ধর্মের রাজনীতি মমতা বাবু শুরু করেছে, শেষ করবে জনগণ। নেন তাহলে বাম কংগ্রেসের একটা সৌভাগ্য হবে। ওরা আজকে জিরো, এমআইএম এখানে জিরো, নওশাদ ভাইজানের তাও একটা সিট আছে, কংগ্রেস জিরো, সিপিএম জিরো। এদের যে হুমায়ুন সাহেব বলছেন আমি সঙ্গে নেব, এটা ওনার অনেক বড় মনের পরিচয়, এটা ওনার উদারতা যে উনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান। এটার জন্য সকলেরই কৃতজ্ঞতা স্বীকার করা উচিত এবং আমার ধারণা ওনার সঙ্গে সবাই জোট করবে এবং উনি যেটা বলেছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবেন, এখান থেকে শূন্য করে দেবেন। এইটা আশাবাঞ্জক ব্যাপার। আমার মনে হয় এইটা যদি উনি সত্যি করে দেন তাহলে পশ্চিমবাংলার মানুষ দুহাত তুলে দোয়া করবে। আমার মনে হয় আজকের দিনের পর তার বুকে প্রেস মেকার বসানোর দরকার পড়বে। কারণ আজকে আমাদের সভাকে কোনো রকম ভাবে সফল করতে না দেওয়ার জন্যে রাজ্যের তৃণমূলের চেয়ারম্যান 300 মিটার দূরে বসে আছেন 40টা লোক নিয়ে। কটা বললাম? আর হুগলি থেকে প্রত্যন্ত 200 কিলোমিটার দূর থেকে যখন রান করে নওশাদ সিদ্দিকী এই মাটিতে পা দিলেন, আজকে এমএলএ সাহেবকে বলবো দেখে যান মানুষ ভালোবাসা কাকে বলে। আমরা তো নবাবের জেলার মানুষ। বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। মির্জাফর সেদিন যেমন নবাবের পিছনে ছুরি মেরেছিল, নবাবের পরিবারের লোক হয়েও নবাবের প্রধান শত্রু হিসাবে লর্ড ক্লাইভকে নিয়ে এসে মুর্শিদাবাদের সিংহাসন থেকে নবাবকে সরিয়েছিল। ঠিক অনুরূপভাবে মুর্শিদাবাদের মুসলমানদের পিছনে যদি কেউ ছুরি মেরে থাকে তাহলে এই নিয়ামত আবু তাহেরদের মতো মির্জাফররা। আজকে আবার মুর্শিদাবাদের মাটিতে
নতুন ভাবে আমরা নবাব নিয়ে এসেছি, আপনি আসুন দেখে যান। পশ্চিমবঙ্গের সব থেকে ব্র্যান্ডেড পরিবারের ছেলেটা, যাকে আপনারা 42 দিন জেল কাটিয়েছেন, এই হরিহরপাড়ার মাটিতে ওয়াকফের জমি 1 নম্বর খতিয়ানে নিয়ে গেছে। প্রশ্ন করার ক্ষমতা হয়নি এখানকার বিধায়কের। লড়াই করতে গেছিলেন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, তাকে জেল খাটিয়েছেন। আবার মাননীয় বলছেন যে আপনারা ওয়াকফ নিয়ে বেশি গুলোগুলি করবেন না। ভাইজান বারংবার বলেছেন আমার বাবার সম্পত্তি গুলোগুলি আমিই করব, পারলে আপনি ঠেকিয়ে নেবেন। আমরাই পশ্চিমবঙ্গের মাটিতে বিদ্রোহের জন্ম দেব, নতুন ইতিহাস তৈরি করব রাজনীতিতে। বড় ভাইজান বলেন যে রসুনের অনেকগুলো কোয়া থাকলেও তার জড় কিন্তু একটা জায়গায় থাকে। তাই যতগুলো রাজনৈতিক দল দেখছেন তার জড় কিন্তু আরএসএস এর নাগপুরে রয়েছে। আজকে স্বতন্ত্র একটা 1 কোয়া রসুনের জন্ম হয়েছে ফুরফুরা শরীফে, যেটাকে কখনোই আটকে রাখা যাচ্ছে না, তাই এখনো পর্যন্ত গায়ে জ্বালা হচ্ছে মাননীয়ার। আজকে এই সভামঞ্চ থেকে বলবো, মুর্শিদাবাদের নবাবের জেলার মানুষকে, 14 লক্ষ মানুষকে আপনি পরিযায়ী শ্রমিক বানিয়েছেন। দিল্লির মানুষ, কলকাতার মানুষ, ভুবনেশ্বর পাটনার মানুষ কোনোদিন মুর্শিদাবাদে কাজ করতে আসে না। কিন্তু আজকে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, ইভেন কলকাতাতেই যখন চলাচল করি, যখন বলি বাড়ি কোথায়, আমরা বলি মুর্শিদাবাদ, সঙ্গে সঙ্গে বলে ও তোমাদের ওখানে রাজমিস্ত্রি ভালো পাওয়া যায়। এটা আমাদের লজ্জা লাগে। আমরা সেই মুর্শিদ কুলিকার বংশধর, সেই আলিবুদ্দির বংশধর, সেই সিরাজদৌলার বংশধর। তাদেরকে রাজা থেকে রাজমিস্ত্রি বানালো কারা, আমাদেরকে প্রশ্ন করতে হবে। কেন আজ আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলা বলার জন্য কান কেটে নেওয়া হচ্ছে মহারাষ্ট্রে? কেন উড়িষ্যায় হত্যা করা হচ্ছে? মাননীয় তো কই জিজ্ঞাসা করছেন না। মাননীয় তা নিয়ে কোনোদিন রাস্তায় দেখলাম না। রাস্তায় যদিও দেখলাম নাটক করতে, কিন্তু তিনি স্বরাষ্ট্র দপ্তরের কাছে কোনো চিঠি লিখলেন না। তাই এই লড়াই নওশাদ সিদ্দিকী ভাইজান লড়ে চলেছেন প্রতি মুহূর্তে।